বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে অবগত আছেন চেয়ারম্যান বাড়ির উঠান বৈঠকে সভাপতির আসন অলঙ্কিত করবেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল বারী সোহেল এবং ৬ নং ওয়ার্ড বিএনপির অভিভাবক মনির হোসেন দুদু ভাই এবং আজকের সভার বিশেষ অতিথি প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন মহোদয় প্রতিবারী মাটি ও মানুষের নেতা এবং মুন্সিগঞ্জ ২ আসনের ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝেই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমাদের ৬ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকে চেয়ারম্যান বাড়ির উঠান বৈঠক আজকের উঠান বৈঠক শুভেচ্ছা যুবকের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা যুবকের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা আমাদের মাঝে ইতিপূর্বে এসে উপস্থিত হয়েছেন আপনারা করতালির মাধ্যমে তাকে বরণ করে নেবেন। পক্ষ থেকে জুয়েল ভাইয়ের পক্ষ থেকে দুদু ভাইয়ের পক্ষ থেকে শেখ সলমান ভাইয়ের পক্ষ থেকে বাবুল ভাইয়ের পক্ষ থেকে সালামুল্লাহর পক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রিয় উপস্থিতি
আমাদের ছেড়ে দেওয়া চলে গেল। এই ভদ্রলোকের সাথে আমার একদিনের সাক্ষাৎ হলো, একদিনই আর সাক্ষাৎ, কিন্তু একদিনের সাক্ষাতে আমার খুব ভাব বিনিময় হলো। এটা হলো আমাদের লোহজা কলেজ মাঠে একটা নির্বাচনী সভা। তিনি খুব আদরের সাথে খুব কাঙ্গল ভাষা ডাকলেন, ডেকে বললেন যে সালাম ভাই, অনেকে আমার অফিসে একটা আপনি আসেন না, বললেন তো কবে আসবে? তা আমি বললাম যে ভাই আপনি কে? তার মাওলানা কাদের, নামটা শুনেছি। এই লোকটার সাথে আমার সাথে সেই দেখা শেষ কথা, সেই লোকটা আমাদের মাসিরা চলে গেছে। মাওলানা কাদের স্মরণ করি আবুল কাসেম। বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিনের সংগ্রামী নায়ক, দীর্ঘদিনের পরিচিত মুখ, 4 বছরের অধিক সময় ধরে যিনি জাতীয়তাবাদী শক্তির সাথে সম্পর্ক রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আপনাদের সাথে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। জনাব আব্দুল সালাম আজাদ উদ্বোধনী বক্তৃতা রাখছেন। জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। মাঝখানে বলে আইব কেমন এই দিক দিয়ে টাকা আমাদের কি ভাই? তো আমি স্বপ্ন দেখি আমাদের এই এলাকায় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। আমি স্বপ্ন দেখি আমাদের এই বিক্রমপুরকে রক্ষা করার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে দেশান্তর হয়ে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায় আছে। কারণ এই 47 বছর আমার এমন কোনো থানা নাই যেখানে আমার যাওয়া হয়নি। আমি তাদের গুমরে তাদের কাটতে দেখেছি। তাদের বেদনা, মনে কষ্ট, মনে কষ্ট এই যে তাদের বাড়িঘর ছেড়ে পদ্মা নদী আজকে তাদের বাড়িঘর নিয়ে গেছে, 14 পুরুষের বাড়ি নিয়ে গেছে, বাপ দাদার ভিটে বাড়ি সব নাই, আজকে তারা দেশান্তর হয়ে থাকছেন। আমাদের এই যে বেদনা, এই কষ্টের হাত থেকে বাঁচতে হলে আগামী দিনে যদি ভাঙন শুরু হয় তা আমার এই পর্যন্ত থাকবে না। তা আমাদের এই বিক্রমপুরকে রক্ষা করতে, লোহজন টঙ্গিকে রক্ষা করতে হবে আমাদের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন। আমরা ক্ষমতা গেলে আমার সরকার আসবে, স্থায়ী বেড়িবাঁধের জন্য আমি চিল্লাচি লিখে দেব। আপনারা দোয়া করেন এই বেড়িবাঁধের জন্য। আমি নিজেও কিন্তু ভাঙোন্নতির পারে আছি, যখন তখন আমার বাড়ি ভেঙে যেতে পারে। সব কিছু মিলিয়ে একটা উন্নততর দেশ, একটা সমৃদ্ধশালী দেশ, একটা আইনের শাসনের দেশ, আর যেন লক্ষ্মীবাণীর জন্ম না হয়, আর যেন ফেসিস কারো জন্ম না হয়, আর যেন গণতন্ত্রকারী হত্যাকারী ইন্টারন্যাশনাল আর জন্ম না দিতে পারে। স্থায়ী গণতন্ত্রের জন্য সমৃদ্ধশালী রাষ্ট্রের জন্য জনতা তারেক রহমান খান তার হাতকে শক্তিশালী করতে চাই। তার নেতৃত্বে দেশ একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যার মধ্যে দিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর ধন্যবাদ জানাই আসিফ, কাউসার, মিলন, ইউনুস, নাজির, মুস্তাক সহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী বৃহস্পতিবার হিন্দুবাড়ি, সেখানে একটা মন্দিরের খুব করুণ দশা। এই মন্দিরটাকে রক্ষা করতে হলে টাকার প্রয়োজন। আমরা যদি যাই ইনশাল্লাহ এই ঘোষবাড়ির মন্দির না, এই মন্দিরটাকে সংরক্ষণ করার জন্য আমরা রাষ্ট্রের কাছ থেকে অথবা হিন্দু কল্যাণ পরিষদে যারা আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যেভাবেই হোক আমি সালামকে বললাম এই মন্দিরের ব্যাপারে আমরা একটা ভালো ব্যবস্থা নেব। মন্দিরটা যেন এই মিলন রায় এই মন্দিরে লেখার মিরপুরে খুব কাছে না, মিরপুরে হয় না, পানি ঢোকে না,
এবং খালে কোনো পানি আসেও না, পানি যায়ও না। এখনো চরপরা মানুষ কাতি মাসে তো পানি থাকে, কিন্তু আমাদের এখানে কাতি মাস থেকে পানি শুকায় যায় না। পথর বালু এসে আমাদের খালপুরা বলেছে, আমাদের মাননীয় অ্যাডভোকেট সালাম ভাইয়ের কাছে আমাদের এটি দাবি যে সালাম ভাইয়ের মা আমাদের ইউনিয়নের সালাম ভাই আছে মোল্লা সালাম ভাই, তার মাধ্যমে যাতে এটা খালগুলোর একটা কাজের একটা ব্যবস্থা হয়। সেই থাকাকালীন সেই রাস্তার কামটা ধরছিল, তারপরে আর রাস্তার কামটা পুরোপুরি হয় নাই। তবে আমরা চাই যে কাদের কাকার মনোবল ছিল ভালো কিছু, আমরা তারই নেতৃত্বে এই কাজের পাগলায় আমরা বিএনপি করি। তাই এই কারণে আমরা বলতে চাই আমাদের হাই স্কুল থেকে একটা শাখারুড়ি বিশেষভাবে ওই রোডটা জানি সবাই ওটার দিকে চক্ষু দেয়, জানি ভালো দৃষ্টিকে দেখে। আর আমাদের খানবাড়ির একটা আমরা হসপিটাল চাই, জানি সেই থাকাকালীন সেই রাস্তার কাম। সবচেয়ে অবহেলিত সাইটটা হচ্ছে আমাদের উত্তর কাজী পাগলা। সেটা আজকে এখন যদি আমাদের সাথে যান আপনি তাহলে বুঝতে পারবেন যে আমি কথা কাজে কতটুকু মিল। আমাদের রাস্তাঘাট বলতে একেবারে অকৃত্য হয়ে গেছে। কাজীর সড়ক থেকে আমাদের ওখানে স্কুলে কাজীর বাংলা বাচ্চা কাচ্চা আসার জন্য রাস্তা সাঁকো অনেক কিছু মানে একদমই রাস্তাঘাট নাই। সেটা হলো আমাদের উত্তর কাজীর বাংলাটা। এই পাশে দু একটা রাস্তাঘাট চাই হয়েছে। আর কেউ কোনো সমস্যার কথা বলবেন? তোমার নাম কি? সেই থাকাকালীন সেই রাস্তার কামটা ধরছিল, তারপরে আর রাস্তার কামটা পুরোপুরি হয় নাই। তবে আমরা চাই যে কাদের কাকার মনোবল ছিল ভালো কিছু, আমরা তারই নেতৃত্বে এই কাজের পাগলায় আমরা বিএনপি করি। তাই এই কারণে আমরা বলতে চাই আমাদের হাই স্কুল থেকে একটা শাখারুড়ি বিশেষভাবে ওই রোডটা জানি সবাই ওটার দিকে চক্ষু দেয়, জানি ভালো দৃষ্টিকে দেখে। আর আমাদের খানবাড়ির একটা আমরা হসপিটাল চাই, জানি সেই থাকাকালীন সেই রাস্তার কাম। আজকে আমাদের সেই ধরনের কার্যক্রম। বন্ধুগণ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তারপরে স্বাধীনতার পরবর্তী ৫০ বছর আর এটা দেখা যায় উঠানে বসে মা আজকে সে গেল আগামী দিনে নির্বাচন। যে নির্বাচনের জন্য যে কথা বলছিলাম, নেত্রী বিদায় চলে গেলেন আমাদের মাসিকপুর অভিভাবক। আমার নয়াপল্টনের দুইটাই তার জানা যায়। আমি হেঁটে গিয়ে দেখলাম আমি ২৫ লক্ষ লোকের পেছনে পড়ছি, আমার সম্ভবত না। রাতে আমার পার্টির পত্রিকার ভাষা ছিল, বিভিন্ন দেশের টেলিভিশনে বিভিন্ন দেশের ভাষা ছিল যে খালেদা জিয়ার বিদায় মুহূর্তে ঢাকা যেন একটা জনসমুদ্রের শহর হয়েছিল। ঢাকাটা যেন এটা জানা এই কাজের পাগলা ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত আমাদের মা বোনেরা, আমাদের ভাই ও অভিভাবক, আমরা সবসময় আমরা নির্বাচন সভা সমাবেশ করে জনসংযোগ করে থাকি, কিন্তু আজকে এখানে ব্যতিক্রম। যেটা হলো আপনারা খেয়াল করেছেন তারপরে স্বাধীনতা ৭৫ সালে পর্যন্ত খুন, গুম, হত্যা,
এবং 10 লক্ষ লোক সেই সময় অভুক্ত থেকে মারা গিয়েছিল আমাদের খাদ্য অনাহারে, অর্থাৎ দুর্ভিক্ষে। সেই দুর্ভিক্ষের মধ্য দিয়ে আবার তৎকালীন সরকার যে কারণে স্বাধীনতা সেই সংবিধানের সমস্ত দলগুলো সম্পর্ক রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম হাজার আপনাদের সাথে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। জনাব আব্দুল সালাম হাজার উদ্বোধনী বক্তৃতা রাখছেন জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম হাজার। জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম হাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগামী 12 তারিখ নির্বাচনকে সামনে রেখে এই কাজের পাগলার 6 নম্বর ওয়ার্ড আয়োজিত হাজির বাংলা গ্রামের 6 নম্বর ওয়ার্ড আমরা সবসময় চিরাচরিত ভাবে আমরা নির্বাচন আসলে সভা সমাবেশ করে থাকি, জনসংযোগ করে থাকি, কিন্তু আজকে এখানে একটু ব্যতিক্রম। যেটা হলো আপনারা খেয়াল করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারপরে স্বাধীনতার পরবর্তী 5 বছর 75 সালে পর্যন্ত গুম, হত্যা, নির্যাতন এবং প্রায় 10 লক্ষ লোক সেই সময় অভুক্ত থেকে মারা গিয়েছিল আমাদের মাঝ থেকে খাদ্য অনাহারে, অর্থাৎ দুর্ভিক্ষে। সেই দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আবার তৎকালীন সরকার যে কারণে স্বাধীনতা ছিল, যে কারণে সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানে ছিল বহুদলীয় গণতন্ত্র, যে সংবিধানে ছিল ভোটের মধ্যে যে সরকার রচিত হবে, সেই সংবিধানের প্রথম সিলগালাত করে আত্মঘাতী কাজটি করলে তৎকালীন সরকার সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়েছেন। যেগুলোর মধ্যে আছেন বাদশাহ আমলে কে আছেন আপনারা? বাদশাহকে দেখেছেন? মুরিদ জানার কথা। বাদশাহ হত্যা করেছিলেন। তিনি আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশের মানুষের আত্মপ্রকাশ করেছিলেন। আবার তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আগে 1978 সালে 1979 সালে নির্বাচন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কয় দফা? 19 দফা। সেই 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে প্লিজ আজকে আমাদের সেই জনতা তারেক রহমান সে আমাদের
গ্রাম সরকার ভিত্তিক আরেকটা আলোচনার মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা সরকার আনতে পারি, আমাদের কি কি সমস্যা আছে। যদি সেই সরকার ক্ষমতা আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, আমাদের তৃণমূল পর্যায়ে মা বাবা ভাই বোন আমাদের সমাজ ব্যবস্থা কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যা আমরা সমাধান করতে পারবো, এটা আপনাদের কাছ থেকে অর্থাৎ কাছাকাছি বসে মা বাবা ভাই ব্রাদার তারা বুঝিয়ে তেমন বসে ঠিক তেমন করে বসে আসছে এই ভাবে কি ভাই এই ভাবেটা কি আমরা পারিবারিক ভাবে আমরা আমাদের সমাজ ভিত্তিক আমরা এখানে বসেছি। এই বসার কারণ হলো কি যে আমাদের সরকার যদি আসে, আমরা আমাদের এলাকায় কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো যখন আমাদের জানাবেন, আর আপনারা যদি আমাদের আগামী নির্বাচনে সংসদে যাওয়ার সার্টিফিকেট দেন, একটা কথা আছে কিন্তু যে বুলেট বড় না ব্যালট বড়, কোনটা বড়? এতদিন গেছে বুলেটে যাচ্ছ, এখন জননেতা তারেক রহমান ব্যালটে যাচ্ছেন। ব্যানর বড় না বুলেট বড়? ব্যানর, যে ব্যানরটি আমাদের প্রায় ৬,০০০ নেতা গুলি করেছে, গুলি করে ব্যানর গুলি। আমাদের যদি ব্যালটই বড় হয় এবং এই ব্যালটের জন্য বেগম খালেদা জিয়া ১০ বছরের সাদা বরণ করতে হলে সর্বশেষ তার মৃত্যুর মুখোমুখি ৭ বছরে ১৬ সন্তান যারা সেই বাবার সে পিতায় গ্রহণ করে বসেছিলেন, আজকের জাতির জাতি অভিভাবক হিসেবে তিনি আছেন জনতা তার জন্য এবং হয়তো তার সমাজে তারা আমি একদিকে তাদের থাকছে, তাদের দিকে থাকেন, তার কঠিনের দিকে থাকেন, আর এই দিকে আমি দিকে থাকেন। যখন কঠিনটা নামানো হচ্ছিল তখন কর্নেল উসমানী বললেন যে রাতের পাখিটা খুব সে আবেগের সাথে কথা বলা সাথে সাথে সেই দুঃখ অথবা আছে রাতের পাখিটা থাকবে না বিষয়টি বলে যে ও এমন কোনো রাত্র নাই আমাকে না কথা বলে না, আর আমিও ওর জন্য অপেক্ষা করতাম ওর সাথে শেষ কথা না বলা আমি যেটাই করেছি আমাকে অভিভাবক নেই। আর শুধু আমাকে এই যে আমার জাতির প্রয়োজনে অনেকের সাথে কথা বলছে, অর্থাৎ তার রাজ্য চালানোর দেশ চালানোর অংশীদার সমস্ত জনগণ করেছে। সেই যে আহ্বান এবং বাস্তবিক হাসিনা যদি আর দুই দিয়ে থাকে, এ ব্যাপারে আমরা স্যালুট জানাই আমাদের সমাজে। এখানে তারা নাতস করে গুলি করেছে, পুলিশ বাধ্য হয়েছে, গুলি করেছে আমাদের সেই বিজেপি বাধ্য হয়েছে। তাদের তো দুর্নীতি সবকিছু আছে, তাদেরকে বাঁচতে হবে, তাদের চাকরি বাঁচাতে হবে, অনেক কিছু বাধ্য হয়েছে একটি কর্তৃত্ববাদী নেতার কারণে নেতৃত্ব। এবং যে কথাটা বলতেছিলাম এবং দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী যে কারণে তার জীবনে একটা নিষ্ঠুর আচরণ, তার বাড়ির তার জীবনের সম্পদ, তার বাড়ি ঘর ক্যান্টনমেন্টের ব্যাপার ছিল, সে বাড়ি পর্যন্ত তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেই নেত্রী আশা ছিল জনগণের একটি নির্বাচন, সেই নির্বাচন আগামী 12 তারিখে আমরা এমন একটা সুন্দর রাষ্ট্র চাই, এমন একটা সুন্দর দেশ গঠন করতে চাই যে স্লোগানটা দিয়েছে ওই স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার, যে ঘোষণা দিয়েছে, ঘোষণা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক হিসাবে তিনি বিদায় দিলেন। আর এই সন্তান সিদ্ধ করে সন্তান জনগণের তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের যত রকম যত ডিমান্ড থাকে ভোট কেটে যাবে, সকলে যাবেন না ভোট কেন্দ্রে, আমাদের মা বোনদেরকে ভোট কেন্দ্রে যাবো, তারা প্রতিশ্রুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবো। আমরা তার জন্য পূর্ণ একটি উল্লাস মুখরিত একটি ভোট আগামী 12 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করবো, যে ভোটের মধ্য থেকে আগামী বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হতে যাচ্ছে। আমি আপনাদের তিনজনের কাছ থেকে কিছু শুনবো আমাদের কি সমস্যা। আমি আমার মা বোনদের থেকে তিনজনের থেকে শুনবো কি করণীয় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি তো প্রার্থী হিসেবে আছি। কি আমি প্রার্থী না? আমি প্রার্থী,
আমার কাছে আমি যেখানে যে ফুলের মালার অভাব থাকে না কারণ কি? বলেন তো না ভালো লোক আমার না খান আমার দিকে দৃষ্টি দিয়েছে করবো না হবে না আর আমি একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কি বলে কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাইবে না আর একটা মাদক মুক্ত কি বলে এই মা বোন না তাদের সন্তান ছোট ছোট সন্তানগুলো আজকে বিপদ পথে বিপদগামী হয়ে যাচ্ছে অনেক জায়গায় পত্র পত্রিকা দেখা যায় এই মাদক আসক্তরা সর্বশেষ বাবা কথা মা বউ করে 100-150 টাকার জন্য এমন একটা সমাজ এমন একটা দেশ এমন একটা সমাজ আমরা চাই সে কারণে আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে আদর্শিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করে তার নেতৃত্ব দিয়ে তারেক রহমান আকাশ করবেন করেন বলে তার 17 বছর তার নির্বাচনে থাকতে হয়েছে এবার হ্যাঁ পুরা পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ছোট ভাই মানে আদরের সন্তান কোকো অর্থের অভাবে সুচিকিৎসার অভাবে আমাদের গলিমন্ডা সুইচ গেট থেকে আমাদের তারা আমাদের এখানটা যে খালটা রয়েছে সেই খালটা এতই চর পড়ে গেছে যে আমাদের এখানে পরে 200 থেকে 250 গ্রামের ফসল হয় না, পানি ঢোকে না এবং খালে কোনো পানি আসেও না, পানি যায়ও না। এখনো চর পড়া মানুষ কাতি মাসে তো পানি থাকে কিন্তু আমাদের এখানে কাতি মাসে পানি শুকায় যায় না। কত ভালো হয়েছে আমাদের খালপুরা বলেছে আমাদের মাননীয় অ্যাডভোকেট সালাম ভাইয়ের কাছে আমাদের এই দাবি যে সালাম ভাই না আমাদের ইউনিয়নে সালাম ভাইয়ের কাছে মোল্লা সালাম ভাই তার মাধ্যমে যাতে এটা খালপুরা একটা কাজের একটা ব্যবস্থা হয়। এখানে ধন্যবাদ জানাই যে আমার সাথী এখন আমাদের ছেলে না আমাদের সাথী আছে আরো অন্যান্য সাথীরা আমাদের সাথে আছে এখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন ভালো ডাক্তার আমি খুব কষ্ট পাই যখন ডাক্তাররা এই রাজনীতিতে আসে আমি তাই বলতে বা এই রাজনীতি সরে এটা অন্ধকার সন্তানকে কষ্ট দেওয়া হয় বাবা মাকে কষ্ট দেওয়া হয় ঘরের স্ত্রীকে কষ্ট দেওয়া হয় এই রাজনীতি অভিশপ্ত রাজনীতি আমি বারবার এই গরিব ব্যাপারে গরিব আর আপনাদের আছে সকলেকে যারা আসছেন তারাও তো জানিতে অংশীদার হয় না আমাদের ছেড়ে দেওয়া চলে গেল এই ভদ্রলোকের সাথে আমার একদিনের সাক্ষাৎ ছিল একদিনই আর সাক্ষাৎ কিন্তু একদিনের সাক্ষাতে আমার খুব ভাব বিনিময় হল এটা হলো আমাদের লোহদা কলেজ মাঠে একটা নির্বাচনী সভা তিনি খুব আদরের সাথে খুব কাঙ্গল ভাষণ থাকলেন দেখে বললেন যে সালাম ভাই অনেকে আমার অফিসে আপনি আসেন না বলেন তো কবে আসবে তা আমি বললাম যে ভাই আপনি কে তার মাওলানা কাদি নামটা শুনেছি এই লোকটার সাথে আমার সাথে সেই দেখা বিশেষ কথা সেই লোকটা আমাদের মাসিরে চলে গেছে মাওলানা কাদি স্মরণ করি আবুল কাশিম আব্দু হলো শেষ কথা আপনারা যে কথার জন্য তারেক রহমান উঠান বৈঠকের ব্যবস্থা করেছেন এই দলিল কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাবো এই দলিল আমাকে ভোট দেন বা না দেন ভোটে চান না এই কারণে বললাম দেন বা না দেন আমি তো বিএনপির মহাসচিব এটা কাদের দোয়া আপনাদের দোয়া আমি যখন ইউনিয়ন থেকে যুগ্ম মহাসচিব হয়েছি আপনাদের সকলের হিন্দু বাড়ি সেখানে একটা মন্দিরের খুব করুণ দশা এই মন্দিরটাকে রক্ষা করতে হলে টাকা প্রয়োজন আমরা যদি যাই ইনশাল্লাহ এই ঘুষবাড়ির মন্দির না এই মন্দিরটাকে সংরক্ষণ করার জন্য আমরা রাষ্ট্রের কাছ থেকে অথবা কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ পরিষদের যারা আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে যেভাবে সালামকে বললাম এই হিন্দুদের মন্দিরের ব্যাপারে আমরা আমাকে যখন ভোট দিবেন তাহলে আমার কিছু করার আছে আমার কি করার ঋণ পরিশোধ করতে হবে না আমি কি আপনাদের মেয়ে ছেলে বিয়ে দিয়ে ঋণ পরিশোধ করবো আপনাদের বিভিন্ন ঘরের চাল দিয়ে ঋণ পরিশোধ করবো আপনার চালান চাইছেন আপনারা চাইছেন আমাদের জিনিস আমাদের রাস্তাটা উন্নয়ন করা দরকার আমাদের হাসপাতালটা উন্নয়ন করা দরকার আমাদের মন্দির উন্নয়ন করা দরকার আমাদের স্কুল উন্নয়ন করা দরকার সকলে বলেছে
গিয়েছিল আমাদের মাছ থেকে খাদ্য আহারে অর্থাৎ দুর্ভিক্ষে, সেই দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আবার তৎকালীন সরকার যে কারণে স্বাধীনতা ছিল, যে কারণে সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানে ছিল বহুদলীয় গণতন্ত্র, যে সংবিধানে ছিল ভোটের মধ্যে যে সরকার রচিত হবে, সেই সংবিধানের প্রথম স্বীকারাত করে আত্মঘাতী কাজটি করলে তৎকালীন সরকার সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়েছেন। যেগুলোর মধ্যে আছেন বাদশাহ আমলে কে আছেন আপনারা? বাদশাহকে দেখেছেন? মুরিদের জানার কথা, বাদশাহ অর্থাৎ সমস্ত দলগুলোকে বন্ধ রেখে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাদশাহ। সেই বাদশাহ নেতৃত্বে আবার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে স্বাধীন করেছিলেন, তিনি আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশের মানুষের আত্মপ্রকাশ করেছিলেন। আবার তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আগে 1978 সালে 1979 সালে নির্বাচন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তিনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কয় দফা? 19 দফা। সেই 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল পর্যন্ত একটি সরকার গঠন করেছিলেন। সেই সরকারের নাম কি? স্থানীয় সরকার। খেলা চালাতে কেন? গ্রাম সরকার গঠন করে নাই। তারই আদালত আজকে নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের তোড়গোড়াকে, মানুষের ঘরে ঘরে মানসিক সমস্যা জানার জন্য জনতা তারেক রহমান উঠান বৈঠক ডেকেছে। এই উঠান বৈঠক একটা পারিবারিক বৈঠক, এই উঠান বৈঠক একটা সমাজের বৈঠক, এই উঠান বৈঠক একটা বাড়ির বৈঠক। আগে বসাতে দেখেন নাই? উঠানে বসে মা, চাচি, ভাই, বোন সবাই মিলে বিকেলবেলা কথাবার্তা বলে একেবারে ভাব দিয়ে করতো। কখনো কোনো ঝগড়াঝাটি থাকলে উঠান বৈঠকের মধ্যে সেটা পরিসমাপ্তি থাকে। এই যে উঠান বৈঠকের সম্পূর্ণ একটা পারিবারিক আলাপ আলোচনা।